আমার হয়ে যাবে। তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান, যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন? তার মানে তো সামথিং রং। আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয়, যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়। এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে। আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে। আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন? উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন, উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন, উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন। দিস ইজ ক্যারেক্টার, দিস ইজ আইডিওলজি। তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না, ফোনে কারো রিসিভ করছি না, ফোন দুর্নাম আছে, এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে। তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয়, সেরকম কথাই তো আমার বলা উচিত। এই জন্য ইলেকশনটা হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের 3টা মৌলিক বিষয় ছিল। নাম্বার 1 ছিল বিচার। এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই। ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন, রাস্তায় কারা বের হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে, অমুকে তাদেরকে ঠেকাচ্ছে না। আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে। কেন কেন ভাই? আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন? জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসনের, আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন? পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে কেন? তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর, জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তারপরও তো আমাদের মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারত, ওখানে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এমনভাবে হাজির হয়ে যেত, দোকান, রিক্সাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামাত শিবিরের মিছিল হবে নাকি? তো ওনারা বলতেন যে একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এখানে 200 লোক নিয়োগ করছি। সেই প্রশাসন কোথায়? জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে 500 প্রশাসন নিয়োগ করতেন, আর এখন 30 জন একটা মিছিল করে চলে যাচ্ছে। কোথায় প্রশাসন? কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে, অমুক দল মোকাবেলা করছে না? একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয়, সে দেশে প্রশাসন আছে। এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারিনি। আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে? আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না, আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে। যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে, তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে। তাহলে আমাদের দেশে 300 আসনে যখন নির্বাচন হবে, কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন? এটা আপনাদের ভাবা উচিত, এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবা উচিত, আইজিপির ভাবা উচিত। আমি ডাকসু নির্বাচনে সাধারণ একজন অবজারভার হিসাবে আমার দেখার, জানার, বোঝার সুযোগ হয়েছে। গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের 72 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য। তাহলে একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি 72 ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয়, তাহলে আমার 300 আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মব সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পিছিয়ে দিতে পারে, তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর যখন লেভেল প্লেইং ফিল্ড হবে, নিশ্চিত হবে, তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার নির্বাচনের ডেট আমরা পিছিয়ে দেওয়ার দাবি তুলব। আমরা পারছি না তো। এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন, পরিকল্পনা, চিন্তা, ক্যারেক্টার, হ্যাবিট, নেচার, এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই, তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ নট এনাফ। শুধু ল অ্যান্ড এনফোর্সমেন্ট ল ইজ নট এনাফ।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক দল যারা আছেন, তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে 3S ফর্মুলা মেনটেন করা দরকার। আমি এগুলো কথা লম্বা করব না, প্রধান অতিথি কথা বলবেন। 3S ফর্মুলা আমাদের মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আমরা কি তাহলে হতাশ না এই অর্থে যে আসার দুটো দিক আছে। নাম্বার 1 হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই, ভবিষ্যতে আর কেউ টিকতে পারবে না। যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক। এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু সাঈদের মতো জীবন দিতে হবে এই ছেলেগুলোকে, আবার মুগ্ধের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে। নাম্বার 2 হচ্ছে আসার দিক যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে, এরপরে এখন জেনারেশন দিকে আরও ডেভেলপ করেছে, আলফা জেনারেশন চলে আসছে। তারা বলতেছে এখন আবু সাঈদ মুগ্ধের মতো আমরা জীবন দেব না, তার আগেই ফেসিবাদের ঘাড় মটকে দেব। এবং সেই ঘাড় মটকে দেওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘাড় মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মটকে দিচ্ছেন, কথা বলছেন, কিছুক্ষণ পরে উনি নাই। কেন নাই? আপনাদের এই যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা, কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে, কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা। এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে 5ই আগস্ট, তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়ের আগে। আমি মিডিয়ার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছে জুলাইয়ের আগে, তারপরে 5 তারিখে এটা ডিক্লারেশন হয়েছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে। সেজন্য 3S ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যেখানে আছি, ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই স্টেটটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে। সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে। সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই, অথচ হামলা হচ্ছে কোথায়? মসজিদে। কেন মসজিদে হামলা করছেন কেন? আর মসজিদে শুধু হামলা করে তো কোনো সমাধান নেই। আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনী রক্তাক্ত হচ্ছে, তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না, সেখানে আমার ভোট নিতে হবে না। তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে, তাহলে ইলেকশনের মতো এত বড় একটা ফেস্টিভ্যালে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন, আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে ফেস্টিভ্যালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, ঈদের উৎসব করতে হবে। তো ঈদের উৎসব করতে হলে তো আগের 1 মাস রোজা রাখতে হবে। অর্থ এই অর্থে বলেছি, রোজা শুধুমাত্র না খেয়ে থাকা না, রোজা সংযম। তো আমাদের সংযম কোথায়? আমাদের সংযম তো জিহ্বারই সংযম নাই, যে তার মতো কথা বলে দিচ্ছি। শুধু কথা বলে দিচ্ছি না, জিহ্বা কেটেও ফেলতেছি। কথা বলবেন কি, তার আগে তো কথা জিহ্বা কেটে ফেলে দেওয়া হচ্ছে। সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে, তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে যেটা বলা হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে এই জিনিসগুলো? বাধ্য তো আমাকে করতে হবে। তার জন্য মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি, তাহলে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানই আমাকে আবার আশার মেয়ে কাঠ করে দাঁড় করাবে। জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনই বলেছেন, তাদেরকে জুলাই যোদ্ধা না, তাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে, এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আজকে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে, তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন অশান্তি সৃষ্টি করবে, সেটা মাথায় রেখেই তো আমাদের ইলেকশনের জন্য সামনের দিকে আগাতে হবে সিনসিয়ারলি। নাম্বার 2 হচ্ছে সিরিয়াসলি। আমরা যদি সিরিয়াসলি নিজেদেরকে নিতে পারি যে না, আমরা দেশ এবং জাতির প্রশ্নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি। আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, মাসুদ ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই। আমরা টাকা তো খরচ করছি না, এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার, তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি। এটা একজন মানুষের আত্মকর্মসংস্থানের ব্যাপার, সেটার জন্য আমরা তার জন্য 15 বছর 20 বছর ধরে কাজ করতেছি। বলছি এই টাকা এগুলো ইসের মতো, কর্পূরের মতো, ওনাদের ভাষায় বলছি, এগুলো কর্পূরের মতো উড়ে যাবে। টাকা দেবেন নির্বাচনের আগের দিন। আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা? আপনারা সাংবাদিকবৃন্দ, সচেতন সুধীবৃন্দ আছেন, আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন যে এটার জন্য ওয়েট করে আছেন। আসুন, নাম্বার 3 হচ্ছে আমাদের সিক্রেটলি, অর্থাৎ কে কি কোথায় কি করতেছি, এটা যত বেশি আমরা ফোকাস করব, তার চেয়ে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে
নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরা বসে এই দেশটা আমাদের, সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করব। এই দেশটা আমাদের, আমরা কেউ মালিক হতে যাব না, আমরা কাউকে দাসও বানাবো না। এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ড সেট আপ যদি করা যায়, তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন, এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি, তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি।